বণিক বার্তার পডকাস্ট আয়োজন অষ্টপ্রহরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। আজ আমরা কথা বলবো দেশের জ্বালানি পণ্যের সরবরাহ চেইনে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাব নিয়ে। আমাদের সঙ্গে আছেন বণিক বার্তার উপপ্রধান প্রতিবেদক মোহাম্মদ আবু তাহের। আবু তাহের, আপনাকে স্টুডিওতে স্বাগতম। ধন্যবাদ আপনাকে। আবু তাহের, মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে যাওয়ার আগে আমরা একটু আমাদের দেশের জ্বালানি সরবরাহ চেইনটা নিয়ে একটু আলোচনা করি। আমাদের যে জ্বালানি, যেসব পণ্য আমদানি করতে হয়, এগুলো কোথা থেকে, কোনটা, কি পরিমাণে, কিভাবে আনা হয়? দেখুন, আমরা মধ্যপ্রাচ্য সহ উপসাগরীয় দেশগুলোর থেকে আমরা মোটামুটি তিন ধরনের পণ্য কিন্তু আমরা আমদানি করি। একটা হচ্ছে ক্রুড অয়েল, আবার যদি বলেন আপনি এলএনজি, এলপিজি, পাশাপাশি পরিশোধিত জ্বালানি তেলও কিন্তু আমরা আমদানি করে থাকি। অর্থাৎ মোটা দাগে জ্বালানি তেল, গ্যাস এবং আপনার পেট্রোলিয়াম পণ্য এলপিজি, আমরা তিনটা প্রোডাক্টই মধ্যপ্রাচ্য এবং উপসাগরীয় বেশ কয়েকটি দেশ থেকে আমদানি করে থাকি। এইসব দেশগুলো হলো সৌদি আরব, ওমান, কাতার, পাশাপাশি হচ্ছে যে কুয়েত আছে। এই দেশগুলো থেকে আমরা এই প্রোডাক্টগুলো এনে থাকি, যেসব দেশগুলোতে এখন বর্তমানে যুদ্ধ পরিস্থিতি চলছে এবং ইরানের হামলাও হচ্ছে। বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে এসব দেশের উপর এখন যে ইরানি হামলা চলছে এবং আমরা দেখেছি হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে, তো আমাদের জ্বালানি সরবরাহে, বিশেষ করে আমাদের এলএনজি ও জ্বালানি তেল আমদানিতে এর প্রভাবটা এখন কিভাবে পড়ছে? দেখুন, বিষয়টি নিয়ে আমরা তো জ্বালানি বিভাগের সঙ্গে কথা বলেছি, সরকারের মন্ত্রী যিনি আছেন তার সঙ্গে কথা বলেছি। আসলে সবাই উদ্বিগ্ন, তবে আশার ব্যাপার হচ্ছে যে আমাদের জ্বালানি তেলের যে পরিস্থিতি সেটি কিন্তু সাময়িক কোনো সংকট নেই। তবে সাপ্লাই চেইনে যদি ডিসরাপশন এরকম অব্যাহতভাবে চলতে থাকে, বিশেষ করে যদি এটি 1 মাস হয়ে যায়, তাহলে কিন্তু বড় ধরনের প্রবলেম কিন্তু হবে। আর আমাদের এই মুহূর্তে যে প্রবলেমটা সেটি হলো যে গ্যাসের। কারণ গ্যাসের বড় সরবরাহ ব্যবস্থার বড় একটা অংশই কিন্তু এলএনজি, যেটি আমরা মধ্যপ্রাচ্যের দুটি দেশ থেকে আমদানি করি। একটি হচ্ছে কাতার এবং আরেকটি দেশ হচ্ছে ওমান। তো কাতার থেকেই মূলত আমাদের মেজর এটা আসে। এর পাশাপাশি আমরা কিন্তু স্পট মার্কেট থেকেও কিনে থাকি, যেটি সিঙ্গাপুর থেকে সহ অন্যান্য দেশ থেকে আসে। কিন্তু কাতার হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী চুক্তিতে আমরা তাদের কাছ থেকে এলএনজি এনে থাকি, এবং আমাদের যে পরিমাণ দেশে এলএনজি আসে তার কিন্তু 45 থেকে সর্বনিম্ন 40% পর্যন্ত কিন্তু কাতার থেকে আমরা এনে থাকি। আপনি জানেন যে গতকালকেই কাতার গ্যাস তাদের যে গ্যাসের যে হাব ইন্ডাস্ট্রিয়াল রাস লাফান সিটিতে যে জ্বালানি অবকাঠামোতে যে ড্রোন হামলা হয়েছে, সেটির কারণে কিন্তু কাতার গ্যাস তাদের প্রোডাকশন বন্ধ করে দিয়েছে। এরই মধ্যে প্রোডাকশন বন্ধ করার কারণে কিন্তু ইউরোপে প্রায় 45% পর্যন্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের দাম কিন্তু বেড়েছে। এবং আমরা বিভিন্ন বৈশ্বিক যেসব পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান রয়েছে তারাও কিন্তু বলছে যে এই পরিস্থিতি আগামী 1 মাস অব্যাহত থাকে, তাহলে গ্যাসের দামে বড় উল্লম্ফন হবে এবং সেটি কিন্তু 130% পর্যন্ত বেড়ে যেতে পারে। যেখানে আমরা বলছি, বিশেষ করে তারা স্পট মার্কেটের কথা বলেছে, যে স্পট মার্কেটে এই পণ্যটি 130% বেড়ে গেলে কিন্তু $25 পার MMBTU এলএনজির দাম কিন্তু উঠে যাবে, যেটা বর্তমানে এখন $10-11 ভিতরে ওঠানামা করছে। ফলে গ্যাস হয়তো আমরা দীর্ঘমেয়াদী এরকম অচলাবস্থা তৈরি থাকলে একটা সংকট তো হবে, সেটি আমাদের না, সেটি দক্ষিণ এশিয়া, ইউরোপ, অনেক দেশেই কিন্তু পুরো বিশ্বের সাপ্লাই চেইন কিন্তু ভেঙে পড়তে পারে। সেই সঙ্গে আমাদের মতো দেশে যে পরিস্থিতিটা তৈরি হবে সেটি কিন্তু হচ্ছে দাম। অর্থাৎ আমরা যে প্রোডাক্টটা কিনছি এখন, যে দামটা, সেটি আমরা এফোর্ড করতে পারবো কিনা, সেটি একটি বড় ব্যাপার কিন্তু আছে। আমরা যে স্পট মার্কেট থেকে এলএনজি সংগ্রহ করে থাকি, সেটি কোত্থেকে আসে? দেখুন, স্পট মার্কেটের আমরা তো মূলত প্লাটস রেট দেখেই এবং এলএনজির যে জাপান কোরিয়া মার্কেট আছে, এই প্লাটস রেট দেখেই কিন্তু স্পট মার্কেট, বিশেষত আমাদের সিঙ্গাপুর বেসড, এখান থেকে, এই অঞ্চল থেকে আমরা এলএনজির স্পট মার্কেটে কার্গোগুলো সংগ্রহ করে থাকি। এর পাশাপাশি কিন্তু আমাদের যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশের, সুইজারল্যান্ড সহ, তারা বিভিন্ন হায়ার করে এই অঞ্চল থেকে আমরা স্পট মার্কেট থেকেই কিন্তু সংগ্রহ করি। কিন্তু যার প্রোডাকশনকারী দেশ যারা, সেগুলো কিন্তু আপনার সেই দেশগুলো জায়গাতে কিন্তু আপনার চলছে, এখন যুদ্ধ চলছে। পাশাপাশি বৃহৎ, বিশেষ করে কাতার যদি আমরা চিন্তা করি, যুক্তরাষ্ট্রের পরেই তারা কিন্তু বিশ্বের দ্বিতীয় বৃহৎ এলএনজি রপ্তানিকারক দেশ, যার টোটাল প্রোডাকশনের 20% কিন্তু তারা প্রোডাকশন করে এবং এমনকি রপ্তানিও করে থাকে। তো আমরা একটা জিনিস যদি খেয়াল করি, সেটি দেখবেন যে চলতি অর্থ বছর 25-26 অর্থ বছরে আমরা কিন্তু 115 কার্গো এলএনজি কেনার একটা টার্গেট কিন্তু পেট্রোবাংলা রয়েছে। এর বড় অংশই কিন্তু আসবে স্পট মার্কেট থেকে।
অর্থাৎ আমরা মোটামুটি প্রায় 46 কার্গো আসবে আপনার দীর্ঘমেয়াদী চুক্তি থেকে, দুটি দেশ ওমান এবং কাতার থেকে। বাকি কার্গো কিন্তু স্পট মার্কেট থেকে সংগ্রহ করার একটা পরিকল্পনা আর কথা বলা হচ্ছে। যদিও এরই মধ্যে অনেক কার্গো কিন্তু এসে গেছে, অনেক কার্গো পাইপলাইনও আছে, যেগুলো বিপিসি কিংবা জ্বালানি বিভাগ বলছে যে এইসব এলএনজিবাহী কার্গো এরই মধ্যে কিন্তু যুদ্ধ সংঘাতপূর্ণ এলাকার পার হয়েছে। তারা গত কয়েকদিন আগেই একটা বলেছিলেন যে 11টি কার্গো আমাদের মধ্যপ্রাচ্য থেকে আসছিল, সেখানে 9টি কার্গো সংঘাতপূর্ণ এলাকা পার হয়েছে এবং 2টি কার্গো অপেক্ষায় আছে। কিন্তু এইটি বলা হচ্ছে যে এটা তো একটা সাপ্লাই চেনের সার্বক্ষণিক চলতে থাকে এই বিষয়টা, মানে প্রোডাকশনের ভিতরেই। ফলে এখন হয়তো সাময়িক 2-5 দিন কিংবা 10 দিন কিংবা 15 দিন হয়তো অসুবিধা হবে না, কিন্তু যদি প্রোডাকশন বন্ধ থাকে, রপ্তানি বন্ধ থাকে, হরমুজ প্রণালী এই যে অচল অবস্থা তৈরি হচ্ছে এটি যদি দীর্ঘ সময় থাকে, তাহলে কিন্তু আমাদের দেশে কিন্তু বড় একটা প্রভাব পড়বে। বিশেষ করে আমাদের মতো উন্নয়নশীল দেশ এই বিষয়টা এফোর্ড করতে পারবো কিনা সেটি নিয়ে কিন্তু বড় একটা শঙ্কা থেকে যাচ্ছে। এই মুহূর্তে কাতার এবং ওমান থেকে যদি অতিরিক্ত এলএনজি সংগ্রহ করা সম্ভব না হয়, সেক্ষেত্রে সোর্স অল্টারেশন বা উৎস পরিবর্তনের কোনো সুযোগ আছে কি, এবং থাকলেও সেটি আর্থিক দিক থেকে কতটা ফিজিবল? দেখুন, উৎস পরিবর্তন বিশেষ করে যদি আমরা দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশ থেকে কিন্তু আমরা এলএনজি সংগ্রহ করতে পারি, বিশেষ করে স্পট মার্কেট। কিন্তু সেই মার্কেটেও তো সরবরাহ ব্যবস্থাটা ঠিক থাকতে হবে, যার বড় সোর্স কিন্তু আপনার যদি ওদিকে দেখেন ইরান আছে, পাশাপাশি কাতার আছে, সংযুক্ত আরব আমিরাত, ওমান আছে। তো তাদের তো এই স্পট মার্কেটে সাপ্লাই চেন ঠিক রাখতে গেলে তাদের তো কার্গো সরবরাহ অব্যাহত রাখতে হবে, হরমুজ প্রণালী বন্ধ। ফলে অনেক দেশের ব্যবসা বাণিজ্য, তারপরে পরিবহন সেবা, বিশেষ করে এলএনজি বাই যেসব কার্গো, তারপরে ট্যাঙ্কার, সবগুলোই কিন্তু বন্ধ। ফলে যাতায়াত ব্যবস্থাপনা যদি স্মুথ না হয়, তাহলে আপনি স্পট মার্কেট থেকে কার্গো কিভাবে সংগ্রহ করতে পারবেন? বিশেষ করে যখন আপনার সাপ্লাই চেনে ডিসরাপশন হবে, তখন তো আপনি জানেন যে অটোমেটিক্যালি যে কোনো পণ্যের দামে উল্লম্ফন তৈরি হয়, বেড়ে যায়। এরই মধ্যে আপনি দেখেছেন যে তেলের দাম কিন্তু অলরেডি $82-83 উঠে গেছে। তো তেলের দামের সঙ্গে আমাদের কিন্তু সব পণ্যের একটা ট্যাগলাইন রয়েছে, বিশেষ করে গ্যাসের, যেটি তেলের দামের সঙ্গে একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত। ফলে তেলের দাম বাড়ছে, এলএনজির দামও বেড়ে যাচ্ছে। তো মেজর প্রবলেমটা হচ্ছে এটাই, যদি মার্কেটে অ্যাভেলেবল না থাকে তাহলে আপনি কিভাবে সংগ্রহ করবেন পণ্যটি, সেটি যেমন চ্যালেঞ্জ আছে, সেই সঙ্গে আমাদের মতো দেশ, বিশেষ করে আমরা যে কার্গোগুলো সংগ্রহ করি, আমরা তো ব্যয়বহুল এলএনজির দিকে দীর্ঘদিন ধরে আছি। এটা নিয়ে আমাদের দেশে এক ধরনের সমালোচনা আছে। আমরা দীর্ঘদিন ধরে এফোর্ড করতে পারি না, বিশেষ করে টাকা ম্যানেজ করতে পারি না, এই খাতের যে আমাদের সাবসিডি সেটি জোগাড় হয় না। এই পরিস্থিতির ভিতরে যদি একটা কার্গো ধরেন, একটা সেফর 633 লাখ MMBTUর একটা কার্গো যদি আমরা 650 কোটি টাকা দিয়ে কিনি, তাহলে পর্যবেক্ষণকারী যেসব সংস্থা রয়েছে তারা বলছেন যে এটি 130% যে বেড়ে যায়, তাহলে আপনি চিন্তা করতে পারেন যে একটা কার্গোর দাম কোথায় গিয়ে ঠেকতে পারে। তো এই অর্থ আমাদের আছে কি না? এই অর্থ অলরেডি আমাদের নেই। ফলে আমাদেরকে ওইভাবেই পরিকল্পনা করতে হবে। এরই মধ্যে জ্বালানি বিভাগ, বিশেষ করে সরকার চিন্তা করছেন যে আপৎকালীন সংকটটা কিভাবে মোকাবেলা করা যায়, সেজন্য তারা দফায় দফায় মিটিং করছেন এবং খুব দ্রুতই এই পদক্ষেপ নেবেন বলে তারা জানিয়েছেন। সবচেয়ে বড় প্রবলেম, এখন সামনে কিন্তু গ্রীষ্ম মৌসুম চলে আসছে। আপনি জানেন যে বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাপনায় কিন্তু গ্যাসের বড় সাপোর্ট থাকে, যার একটি বড় পোর্শন থাকে এলএনজি। ফলে এলএনজি যদি গ্রিডে সংকট তৈরি হয়, তাহলে লোডশেডিং কিন্তু ব্যাপক হারে বেড়ে যাওয়ার সংখ্যা কিন্তু রয়েছে। এরই মধ্যে পিডিবির সঙ্গে আমরা কথা বলেছি, পিডিবির চেয়ারম্যানের সঙ্গে আমি গতকাল নিজেই কথা বলেছি। তিনি বলেছেন যে এলএনজি চালিত যেসব বিদ্যুৎ কেন্দ্র আছে, বিশেষ গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, সেগুলো থেকে যেমন আমাদের সোর্সিং করতে হবে বিদ্যুতের জন্য, পাশাপাশি কিন্তু এবার ফার্নেস অয়েল ভিত্তিক জ্বালানি তেলের ব্যবহারও কিন্তু বেড়ে যাবে। ফলে বিদ্যুৎ উৎপাদনের ব্যয়ও কিন্তু অনেক বেড়ে যাবে। আমরা যে কয়লা ভিত্তিক অনেকগুলো বিদ্যুৎ কেন্দ্র মেগা প্রকল্পের অধীনে তৈরি করলাম, যে এই মুহূর্তে এই সংকটময় পরিস্থিতিতে কয়লা বিকল্প জ্বালানি হিসেবে কতটা ভূমিকা রাখতে পারে? দেখুন, আপনি ঠিক বলেছেন যে কয়লা ভিত্তিক পাওয়ার প্ল্যান্ট কিন্তু আমাদের এই মুহূর্তে 6800 মেগাওয়াট। আমরা কিন্তু বিগত সময়ে যদি দেখি যে আমাদের এই সক্ষমতার অলওয়েজ আমরা দেখেছি যে পিক মৌসুমে আমরা 4.5 থেকে 5,000 ব্যবহার করতে পারি। তার প্রধান কারণ বাকিগুলো ব্যবহার করতে পারি না, সেটি হলো যে এইসব অনেকগুলো বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া, জ্বালানি সংকট, তারপরে কয়লা আমদানির টেন্ডার সংক্রান্ত জটিলতা সহ নানা ইস্যুজের কারণে কিন্তু আমরা এইসব পাওয়ার প্ল্যান্ট ব্যবহার করতে পারি না। বিশেষ করে একটি সাইকেলে এসব পাওয়ার প্ল্যান্টগুলো রক্ষণাবেক্ষণ করতে সেখানে অনেক ক্ষেত্রে বন্ধ থাকে, সেটি একটি বড় কারণ। আর মেজর সংকটটা কিন্তু জ্বালানি, কয়লা।
যেটি আমরা বিদ্যুৎ বিভাগ থেকে ঠিকমতো অর্থায়ন করতে না পারার কারণে এইসব পাওয়ার প্ল্যান্টগুলো থেকে আমরা ঠিকমতো বিদ্যুৎ উৎপাদন করতে পারি না, দীর্ঘ সময় বন্ধ থাকে, যার প্রেশারটা কিন্তু জ্বালানি তেলের ওপর, তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের ওপর পড়ে। একই সঙ্গে ওইটাকে অন্য জায়গায় রেশনিং করে আপনার গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রেও কিন্তু আমাদের বেশি চালাতে হয়। সুযোগ হলো আমাদের দেশের গ্রীষ্ম মৌসুমে প্রতি বছর 16,000 থেকে 16,500 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা তৈরি হয়, যদিও এবার প্রাক্কলনে বলা হচ্ছে এবার 18,000 মেগাওয়াট ছাড়িয়ে যেতে পারে। তো আপনি যদি দেখেন যে 7,000 মেগাওয়াট যদি আপনি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ নিতে পারেন, তাহলে আপনার বাকি কিন্তু 18,000 মেগাওয়াটের থেকে আর আপনার 11,000 থাকে। আমরা কিন্তু ইনস্ট্যান্ট 5,000 মেগাওয়াট কিন্তু গ্যাস ভিত্তিক থেকে নিচ্ছি, তাহলে 7-5 12,000 যদি আমরা এখান থেকে পাই, আমরা তেল থেকে আরও 3,000 নিতে পারবো। আর বাকি জিনিসটা কিন্তু আমাদের আমদানি আছে, সেখানেও প্রায় 3,000 মেগাওয়াট, তাহলে কিন্তু আমাদের মেকআপ হয়ে যায়। কিন্তু প্রবলেমটা হয় তখন যখন আমরা কয়লাভিত্তিক পাওয়ার প্ল্যান্টগুলো আমরা ঠিকমতো চালাতে না পারি। এগুলো কিন্তু নির্মাণ করা হয়েছিল একটাই, যে এগুলো বেজলোড পাওয়ার প্ল্যান্ট, যেগুলো সার্বক্ষণিক চলবে, কিন্তু আমরা কিন্তু পারছি না, অতীতেও পারিনি, এখনও পারছি না। যদিও পিডিবি বলছে যে এবার তাদের পরিকল্পনায় রয়েছে যে সবগুলো পাওয়ার প্ল্যান্ট কীভাবে একসঙ্গে চালানো যায় গ্রীষ্ম মৌসুমে, তাহলে গ্যাস ভিত্তিক পাওয়ার প্ল্যান্টের ওপর একটা লোড কম পড়বে, সেক্ষেত্রে গ্যাসের ব্যবহারও কিছুটা কমানো সম্ভব হবে। তাহলে দেখা যাচ্ছে যে এই সিজনটা তারা মোকাবেলা করতে পারবে। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে এখানে আমাদের জ্বালানি ব্যবস্থাপনার পাশাপাশি সরকারের আর্থিক ব্যবস্থাপনাটাও এখানে অনেকটা জরুরি। জি, অবশ্যই অবশ্যই। আমি এর আগেও আপনাকে বলেছি যে আমাদের ফার্নেস অয়েল ভিত্তিক যেসব পাওয়ার প্ল্যান্ট রয়েছে সেগুলো কিন্তু হিউজ বকেয়া, সেই বকেয়ার পরিমাণটা কিন্তু 14,000 কোটি টাকা। এছাড়া যদি আপনি বিদ্যুৎ খাতের বকেয়া দেখেন, প্রায় 45,000 কোটি টাকা কিন্তু বকেয়া। আপনার পাওয়ার প্ল্যান্টগুলো যদি ঠিকমতো টাকা না পায়, তাহলে তারা কিভাবে জ্বালানি আমদানি করবে, তাহলে কিভাবে আপনার বিদ্যুৎ প্রোডাকশন তারা করতে পারবে। ফলে আগে তাদের জ্বালানি আমদানি করার জন্য যে পরিমাণ লিকুইডিটি ক্রাইসিস রয়েছে, সেই জিনিসটা কিন্তু তাদেরকে আগে নিশ্চিত করতে হবে। আমরা দেখেছি যে অন্তর্বর্তী সরকার থেকে নির্বাচিত সরকার এখন ক্ষমতা এসে, তারা কিন্তু ক্ষমতা এসেই বলেছে যে পরিমাণ বকেয়া এবং বিদ্যুৎ খাতের যে বিশৃঙ্খল পরিস্থিতি, এটি ঠিক করতে বহু সময় লেগে যাবে। একই সঙ্গে তারা চেষ্টা করছেন এই বিশৃঙ্খল পরিস্থিতির ভিতরেও যাতে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাপনা নির্বিচ্ছিন্ন রাখা যায়, সেই চেষ্টাটা তারা করছে। তবে এখনই তারা বলতে পারছে না যে লোডশেডিং হবে না, কারণ লোডশেডিং হওয়ার মতো পরিস্থিতি একটা তৈরি হয়ে আছে। কিন্তু তারা চেষ্টা করছে যে কিভাবে সব ধরনের জ্বালানি আমদানি করে ব্যবস্থাপনা ঠিক রেখে সরবরাহ ব্যবস্থাপনায় কতটুকু নিম্নতম লোডশেডিংটা করা যায়, সেই পরিকল্পনাটা কিন্তু তারা করছে এবং সেভাবেই এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা এখনও দেখতে পাচ্ছি যে আমাদের এখন পর্যন্ত 12,500 থেকে প্রায় 12,800 মেগাওয়াট বিদ্যুতের এখন চাহিদা তৈরি হচ্ছে। ওই অর্থে গরম পড়েনি বলে আমাদের বিদ্যুৎ চাহিদা তৈরি হচ্ছে, যেহেতু দেওয়া যাচ্ছে। তবে চ্যালেঞ্জটা কিন্তু রমজানের পরপরই হয়তো তৈরি হবে। সেই পরিস্থিতির জন্য আমরা কতটুকু প্রস্তুত, সেটি কিন্তু সবচেয়ে বড় ব্যাপার। সরকার চেষ্টা করছে, তবে এই চ্যালেঞ্জটা নিয়ে বিশেষজ্ঞরা বেশি আশঙ্কা করছেন যে মধ্যপ্রাচ্যের সংকটটা যদি বাড়তে থাকে, তাহলে কিন্তু আমাদের জ্বালানি সরবরাহ ব্যবস্থাপনার তীব্র ক্ষতির সম্মুখীন হতে পারে, এমনকি সংকটও তীব্র আকারে দেখা দিতে পারে, যেটি আমাদের অর্থনীতি সহ বিদ্যুৎ খাত, শিল্প খাত, সব খাতেই এর বড় প্রভাব তৈরি হতে পারে। আমরা দেখেছি এই মধ্যপ্রাচ্যের যুদ্ধ, ইউক্রেন যুদ্ধ অথবা আমাদের ডলার ক্রাইসিস, এই যে এক্সটার্নাল শকগুলোর ক্ষেত্রে আমাদের জ্বালানি খাতের যে ভালনারেবিলিটি, এগুলোর সমাধানের ক্ষেত্রে আমরা তো এতক্ষণ তাৎক্ষণিক সমাধান নিয়ে কথা বললাম, কিন্তু দীর্ঘমেয়াদী সমাধানের জন্য সরকারের কি করা উচিত? দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে গেলে আসলে আমাদের গ্যাসের অনুসন্ধান বাড়ানোর বিকল্প কোনো ব্যবস্থা নেই, যেটি জ্বালানি বিশেষজ্ঞরা বারবার বলছেন। এখন বেশি জোর দিচ্ছেন যেহেতু এখন পরিস্থিতি ভয়াবহ হচ্ছে, বিশেষ করে আমাদের সাগরের বিশাল এলাকা জুড়ে গ্যাসের অনুসন্ধান হয়নি, দরপত্র ডাকা হয়েছে, বিদেশি কোম্পানি আসেনি। না আসার পেছনে বলা হচ্ছে যে তারা একটা আনস্টেবল সরকারের অধীনে তারা আসলে এই তেল গ্যাসের কোনো চুক্তি তারা করতে চায় না। এখন নির্বাচিত সরকার আছে, এখন দেখতে হবে যে কিভাবে আসলে আমাদের এই সমুদ্রের যে 26টি ব্লক রয়েছে গভীর অগভীরে, এইগুলোকে কিভাবে বিদেশি কোম্পানির সঙ্গে, সেটি পার্সন টু পার্সন হতে পারে কিংবা টেন্ডারের মাধ্যমে হতে পারে, যত দ্রুত সম্ভব আমাদের কি আছে কি নেই এটি একটা ডিসিশন আসা দরকার, যেটি বিশেষজ্ঞরা বারবার বলছেন। এছাড়া আমাদের পশ্চিম অঞ্চলের যেসব ব্লকগুলো রয়েছে সেগুলো দীর্ঘদিন অনাবিষ্কৃত, সেখানেও অতীতের বিভিন্ন যেসব গবেষণা রয়েছে তারা বলছেন যে সব অঞ্চলেও গ্যাসের একটা বড় সম্ভাবনা রয়েছে, সেগুলো করা যেতে পারে। পাশাপাশি আমাদের বৃহৎ জায়গা আছে হিল ট্রাক্স, যেগুলো পাহাড়ি এলাকা, এই এলাকায় কিন্তু গ্যাসের সন্ধানটা করা যেতে পারে। তবে শুধুমাত্র গ্যাস অনুসন্ধানের উপর বসে থাকলেই হবে না, আমাদের আমদানিটাও লাগবে,
এটি বলছেন জ্বালানি বিশেষজ্ঞরা, এবং আমাদের প্রজেকশনেও সেই প্ল্যান পরিকল্পনা তৈরি করা আছে। তবে আমদানি আপনি কিভাবে করবেন তার জন্য যে ধরনের অবকাঠামো রয়েছে সেগুলোর কথা বলছেন। বিশেষ করে আপনার যতটুকু প্রয়োজন হচ্ছে আপনি ততটুকু গ্রিডে দিচ্ছেন, ততটুকু আনতেছেন, এইটা করলেই কিন্তু হবে না। এর জন্য আমাদের একটা মজুদ ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। বিশেষ করে আমরা যে এলএনজি বলেন, এলপিজির যেসব টার্মিনাল অবকাঠামো, ল্যান্ড বেসড টার্মিনাল, সেগুলো কিন্তু করতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে আপনার যে 2 মাস আপনার যদি এলএনজি কিংবা এলপিজি যদি মজুদ থাকে, তাহলে কিন্তু আপনি এই 2 মাস যে যুদ্ধ পরিস্থিতি থাকে, তাহলে আপনি কিন্তু এটা এখান থেকে সর্বাবস্থাটা ঠিক রাখতে পারবেন। কিন্তু আপনি এখন তো সাপ্লাই চেনের রানিং অবস্থার ভিতরে আছেন, ফলে ডিসরাপশন হলেই কিন্তু আপনার দেশের জ্বালানি ব্যাপক সংকট রয়ে যাচ্ছে। ফলে বিশেষজ্ঞরা ওই কথাটাই বলছেন যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে গেলে আপনার নিজস্ব অনুসন্ধান যেমন বাড়াতে হবে, তেমনি জ্বালানি অবকাঠামোর যেসব লজিস্টিক সাপোর্ট সেটিও কিন্তু নিশ্চিত করতে হবে। আবু তাহের, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আপনাদের সামনে হাজির থাকব নিয়মিতই বিভিন্ন আয়োজন নিয়ে। আমাদের সঙ্গে থাকুন, চোখ রাখুন বণিক বার্তার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। ধন্যবাদ।